বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সাম্প্রতিক এই বলিহার রাজবাড়ি পুরাকীর্তি হিসাবে ঘোষণা করেছেন। দর্শক, উত্তরাঞ্চলের যতগুলো জমিদার ছিলেন তার মধ্যে অন্যতম প্রভাবশালী জমিদার ছিলেন বলিহারের জমিদার। দর্শক, আমি এখন আছি বলিহার রাজবাড়ির সামনে। আজকে আমি আপনাদের বলিহার রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখাবো এবং তুলে ধরবো এর ইতিহাস। চলুন যাওয়া যাক। নওগাঁ জেলা শহর থেকে রওনা দিয়ে আমরা যাচ্ছি সদর উপজেলার বলিহার গ্রামে, যে গ্রামে রয়েছে বলিহার রাজবাড়ি। নওগাঁ শহর থেকে রাজবাড়ির দূরত্ব প্রায় 18 কিলোমিটার। রওনা দেওয়ার প্রায় আধা ঘন্টা পর পৌঁছে গেলাম বলিহার ইউনিয়ন এলাকায়। এখানকার গ্রাম্য সরুপথ আর চারিদিকে সবুজের সমারোহ মুগ্ধ করবে যে কাউকেই। কিছুক্ষণের মধ্যেই বলিহার গ্রামে প্রবেশ করলাম। বাজার পেরুতেই দূর থেকে চোখে পড়ল রাজবাড়ির সিংহদ্বার। অযত্নে অবহেলায় এই রাজবাড়ির যে জীর্ণদশা, তা এই রাজবাড়ির সিংহদ্বার দেখেই আন্দাজ করা যায়। ইতিহাস সূত্রে জানা যায়, সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জায়গির লাভ করে বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। প্রাসাদের সিংহদ্বার এখনো অনেকটাই শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। সিংহদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করলাম। রাজবাড়ি আছে, তবে রাজা বা রাজ্য নেই। আছে রাজা ও জমিদারের সময়কার নানা স্থাপনা। স্থাপনার কক্ষগুলোর কোনোটিরই দরজা জানালা নেই, সব কিছুই খুলে নিয়ে গেছে লুটেরেরা। এসব দেখলেই আক্ষেপ হয়, ভীষণ রাগও লাগে। যে রাজবাড়িতেই যায় সেখানেই দেখি লুটপাটের ক্ষত। সিংহদ্বার থেকে ঠিক পশ্চিম দিকে রয়েছে রাজেশ্বরী দেবীর মন্দির। এই মন্দিরটির অবস্থা অন্য ভবনগুলোর তুলনায় কিছুটা ভালো মনে হলো। 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ এইখানে এই মন্দিরটি নির্মাণ করেন এবং এই মন্দিরে রাজশ্রী দেবীর একটি পিতলের তৈরি মূর্তি স্থাপন করেন। কালক্রমে এখান থেকে এই মন্দির থেকে অনেক কিছুই হারিয়ে যায়, সে সঙ্গে হারিয়ে যায় পিতলের মূর্তিটি। মন্দিরের দুই পাশে স্থাপিত দুইটি শিবলিঙ্গ এখনও রয়েছে। এখানে এখনও নিয়মিত পূজা অর্চনা হয়। মন্দিরের দেওয়ালের কারুকাজ, মূল্যবান টেরাকোটার কাজগুলো এখন অস্পষ্ট ও ভাঙা। এই টেরাকোটার কারুকাজগুলো ছিল এই মন্দিরগুলোর শোভাবর্ধক। এটি হচ্ছে মন্দিরের প্রধান প্রবেশ পথ, আর এই প্রবেশ পথ দিয়েই আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের ভেতরে প্রবেশ করার পর দেখলাম সোজাসুজি একটি রাস্তা চলে গিয়েছে মন্দিরের ঘর বরাবর। আমি সেই মন্দিরের ঘর বরাবর হাঁটা শুরু করলাম। ভেতরে প্রবেশ করে দেখলাম এখানে এখনো পূজা অর্চনা করা হয়। মন্দিরের ঘর থেকে বের হয়ে মন্দিরের ভবনের চারপাশটা ভালোভাবে ঘুরে দেখে নিলাম। জমিদারদের মধ্য জমিদার রাজেন্দ্রনাথ 1823 খ্রিস্টাব্দে রাজেশ্বরী দেবীর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তিনি মন্দিরে রাজেশ্বরী দেবীর অপরূপা পিতলের মূর্তি স্থাপন করেন।
কালক্রমে এই মূর্তিটি এই মন্দির থেকে চুরি হয়ে যায়। এই মন্দিরের দক্ষিণ পাশেই রয়েছে দোতলায় ওঠার রাস্তা। ভেতরে প্রবেশ করে দেখলাম ক্ষয়ে যাওয়া ইটের সিঁড়িপথ উঠে গেছে দোতলায়। ক্ষয়ে যাওয়া সিঁড়িপথে উঠতে কিছুটা কষ্ট হলেও অনুভূতিটা ছিল দারুণ। দোতলায় উঠে মন্দিরের পুরো ভবনটি আরও একবার ভালোভাবে দেখে নিলাম। বন্ধুরা, এবার বলিহার রাজবাড়ির ইতিহাস জানিয়ে দিয়ে আপনাদের। বলিহারের জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম প্রভাবশালী জমিদার ছিলেন। এই বলিহার জমিদার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীনে নওগাঁর বলিহার এলাকার এক জমিদার জায়গির লাভ করেছিলেন। জায়গির লাভ করে বলিহারের জমিদাররা এই এলাকায় নানান স্থাপনা গড়ে তোলেন, যার মধ্যে বলিহার জমিদার বাড়ি অন্যতম। বলিহার রাজবাড়ির অনেক রাজা উচ্চশিক্ষিত ছিলেন। তার মধ্যে কৃষ্ণেন্দু রায়বাহাদুর রাজা লেখক হিসাবে সুপরিচিত ছিলেন। তার লেখা গ্রন্থগুলোর সংকলন কৃষ্ণেন্দু গ্রন্থাবলী প্রথম ও দ্বিতীয় খণ্ড এখনও পাওয়া যায়। দেশ বিভাগের সময় বলিহারের রাজা ছিলেন বিমলেন্দু রায়। জমিদারি প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমলেন্দু রায় পরিবার নিয়ে চলে যান ভারতে। এরপর থেকে বলিহারের রাজবাড়ি দেখভাল করেন রাজভবনের অন্য কর্মচারীরা। পরবর্তীতে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, জানালা দরজাসহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায়। প্রাসাদের এই ভবনটি বাসভবন হিসাবে ব্যবহার করতেন এখানকার রাজা জমিদাররা। আমি এখন এই প্রবেশ পথ দিয়েই ভেতরে ঢুকব। ইতিহাসে রয়েছে মুঘল সম্রাট আকবর বারোভূয়াদের প্রধান নেতা ঈশা খাঁকে দমন করার জন্য তার প্রধান সেনাপতি মানসিংহকে বাংলায় পাঠান। মানসিংহ তার সৈন্য সামন্ত নিয়ে আস্তে আস্তে তিনি বলিহারে এসে ক্লান্ত হয়ে পড়েন। তারপর তিনি এই ভবনে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেন। বিশ্রামের পাশাপাশি বলিহারে বসে গুপ্তচর পাঠিয়ে বারোভূয়াদের খোঁজখবর নেওয়াও অন্যতম উদ্দেশ্য ছিল। সে সময় বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুম চলছিল। সৈন্যরা বেশি কাজ না করে বসে থাকলে অলস হয়ে যেতে পারে, এই ভেবে সেনাপতি মানসিংহ সৈন্য দিয়ে এলাকায় ৩৩০টি দিঘি ও পুকুর খনন করিয়ে নেন। এর মধ্যে মালাহার, সীতাহার, বলিহার ও অন্তাহারের দিঘি উল্লেখযোগ্য। যদিও ঝুঁকিপূর্ণ, তবুও এই ভবনটি একটু ঘুরে দেখতে চাই, আপনাদের দেখাতে চাই। এই ভবনের সামনের কক্ষগুলোর দরজা জানালা ভেঙে চুরে গেলেও অন্তত চুরি হয়ে যায়নি। সাত পাঁচ না ভেবে সরু গলি দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পরই ভবনটির বিশালত্ব টের পেলাম। চারিদিকে ভবনের মাঝখানে একটি আঙিনা। ভবনটির গঠনশৈলী আমার খুবই ভালো লাগলো। আঙিনায় নেমে উপরের দিকে তাকিয়ে চারিপাশটা ভালোভাবে দেখে নিলাম। কি শুনশান আর জরাজীর্ণ দশা, অথচ এই ভবনটি একসময় সরগম থাকত রাজরাজাদের পদচারণায়। আমি যতগুলো রাজবাড়ি দেখেছি সেই তুলনায় এই রাজবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন।
আমি যখন দোতলায় ওঠার কথা ভেবে সিঁড়ি খুঁজছিলাম, তখনই চোখে পড়ল দোতলা বারান্দার ছাদের ভয়াবহ অবস্থা। যে কোনো সময় ধসে পড়লে অবাক হবার কিছুই থাকবে না। তবুও সাহস নিয়ে এগিয়ে গেলাম দোতলায় যাওয়ার জন্য। এগিয়ে যেতেই চোখে পড়ল বাঁশের তৈরি বেড়া। আমি বাঁশের বেড়াটি টপকে ভেতরে প্রবেশ করলাম। ক্ষয়ে যাওয়া ইটের সিঁড়ি বেয়ে সামনে এগুতে থাকলাম। উঠতে উঠতে ভাবলাম, এখানকার রাজা রানীরা এই সিঁড়ি বেয়েই উপরে উঠত। তারা কি ভেবেছিল তাদের এই শখের রাজপ্রাসাদের এই হাল হবে কখনো? উঠতে উঠতে 3 তলায় উঠে যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ল ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাই উপরে ওঠার আর দুঃসাহস দেখালাম না। ভবনটির পূর্ব পাশে দেখুন কি ভয়াবহ অবস্থা। হঠাৎ কোনো দিন যদি শোনা যায় ভবন ধসে কোনো দর্শনার্থী নিহত হয়েছে, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সেই তুলনায় ভবনটির পশ্চিম পাশের অবস্থা বেশ ভালো। এই রাজবাড়ির দোতলা দেখতে যেমন সুন্দর, তেমনি এর ভেতরের কক্ষগুলোও বেশ বড় বড়। রাজবাড়ির যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, আমি তার কাছ থেকেই শুনবো আসলে এটা কত সালে আপনার রাজবাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। নমস্কার, আমি খোকন চন্দ্র প্রামাণিক। আমার পেছনে যেটা দেখতেছেন এটা হলো রাজার প্রথম মন্দির, রাজাদশ্রী দুর্গা মন্দির। মন্দিরটি রাজা রাজেন্দ্রনাথ রায় বাহাদুর 1823 সালে নির্মাণ করেন। তার পাশে আছে কৃষ্ণকালী মন্দির। সেই মন্দিরটা আপনার হলো যে রাজা কৃষ্ণেন্দু রায় বাহাদুর, বাংলা সাল লেখা আছে 1296 সালে এই কালী মন্দিরটা প্রতিষ্ঠা হয়। তো অনেক দিন রাজারা প্রায় 1947 সালে চলে যায়। তারপর থেকে মন্দিরগুলো তথা রাজার বাড়িগুলো এগুলো ধ্বংসাবশেষ হিসাবে পড়েছিল। দরজা জানালা এবং অন্যান্য আসবার জিনিসপত্র সব লুট হয়ে যায়। সাম্প্রতিক 1990 সালে আপনার কালী মন্দির প্রথম পূজা শুরু হয়। তারপর 2007 সাল থেকে রাজাশ্রী দুর্গা মন্দিরের পূজা পার্বণ শুরু হয় এবং 2024 সাল থেকে আমরা রাজার যে বাসভবনটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু হয়। তো বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সাম্প্রতিক এই বলিহার রাজবাড়ি পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেছেন। তো যাতে এই রাজবাড়িগুলো পূর্বের আদলে ফিরে আসে, দর্শনার্থীরা পূর্বের রাজার আমলে যে রকম ছিল সেই জিনিসগুলো যেন দেখতে পাই, এর জন্যই পরিকল্পনা নিয়েছে তারা এবং খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে এরকম আমার আশা রয়েছে। আপনারা আসবেন বলিহার রাজবাড়ি ভিজিট করার জন্য, আমরা যতটুকু পারবো আপনাদের সহযোগিতা করব। আর আপনারা পূর্ণাঙ্গ নিরাপত্তা সহকারে বলিহার রাজবাড়ি দেখতে পারবেন। ধন্যবাদ। বলিহার রাজবাড়ি অতীত স্মৃতি বুকে জড়িয়ে এখনও দাঁড়িয়ে আছে। ভালোভাবে সংস্কার করা হলে ইতিহাসের সাক্ষী এই রাজবাড়ি দেখার সুযোগ পাবে ভবিষ্যৎ প্রজন্ম, ধারণা পাবে সমৃদ্ধ এক অতীতের।